বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফিউচার আইটি সেন্টার। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এমএস ওয়ার্ডের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের পর্বে আমরা দেখব হোম মেনু। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা এর আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা এমএস ওয়ার্ড 2007 আমার সামনে ওপেন অবস্থায় আছে। তো আজকের পর্বে আমরা দেখব হোম মেনু। তো হোম মেনুতে প্রথমেই আছে কপি এবং কাট করা। তো বন্ধুরা কোনো লেখা যদি কপি করতে হয় তাহলে যে লেখাটা কপি করবো সেই লেখাটা অবশ্যই কপি থাকতে হবে। আর কপিটা আমরা কখন ব্যবহার করব? যখন আমরা কোনো একটা লেখা লিখতে গিয়ে একটি লেখা সেখানে বারবার আসতেছে, তখন আমরা কপি এর কাজটা করতে পারবো। যেমন আপনি যদি কুমিল্লাকে নিয়ে কিছু লেখেন, তখন যদি কুমিল্লাটা আপনার লেখার মধ্যে বারবার আসতে থাকে, তখন আপনি কি করবেন? একটা লেখা লিখে সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য লেফট বাটন ক্লিক করে টান দিলেই সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে যে এখানে লেখা আছে কপি, কপিতে ক্লিক দিয়ে দিবেন। এই কুমিল্লা লেখাটা এখন কপি অবস্থায় আছে। যতক্ষণ আমরা অন্য আরেকটা লেখা কপি করব, কুমিল্লা লেখাটাই কপি অবস্থায় থেকে যাবে। এখন আপনার কার্সরটা যেখানে থাকবে, আমি এন্টার দিয়ে নিচে আসলাম, এখন পেস্ট দিলেই সেটা আবার নিচে চলে আসবে। যতক্ষণ আপনি পেস্ট দিবেন ততক্ষণ লেখাটা শুধু আসতেই থাকবে। এরপর হচ্ছে কাট। কাট হচ্ছে লেখা মুভ করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। যেমন আমি এই সবগুলো লেখাকে অন্য একটা পেজে নিয়ে যাব, তাহলে পুরো লেখাটাকে আমি সিলেক্ট করে কাট করে ফেললাম। কাট করে আমি একটা নতুন পেজ নিব। নতুন পেজ নেওয়ার জন্য হচ্ছে কন্ট্রোল চেপে রেখে এন্টার চাপতে হবে। কন্ট্রোল চেপে এন্টার দেওয়ার পরে একটা নতুন পেজ চলে আসছে। এখন আমার পেজটা 2 নম্বর পেজে আমি অবস্থান করতেছি। আর 2 নম্বর পেজে করা অবস্থা আমি পেস্ট দিলে 2 নম্বর পেজে আমার লেখাটা চলে আসছে। দেখুন 1 নম্বর পেজ থেকে 2 নম্বর পেজে নিয়ে আসছে। এটি ছিল কাটেরও ব্যবহার। এরপরে হচ্ছে এদিকে আছে টাইম নিউ রোমান। এটা হচ্ছে বিভিন্ন ফন্ট স্টাইল। আপনি যখন যে স্টাইলে লিখতে চান এখান থেকে সিলেক্ট করে দিলেই সেই স্টাইলে লিখতে পারবেন। তবে একটা কথা বলে রাখি বন্ধুরা, টাইম নিউ রোমানটাই স্ট্যান্ডার্ড। এটা আপনাদের যে কোনো জব বা যে কোনো ক্ষেত্রেই টাইম নিউ রোমানেই আপনাদেরকে লিখতে হবে। তো আমরা চাইলে আরও বিভিন্ন ফন্ট স্টাইল লিখতে পারি। যেমন আমি এখান থেকে ইংরেজির জন্য আরেকটা ফন্ট স্টাইল দিয়ে দিই, এখন এই যে সেটা অন্য স্টাইলে আমি লিখতে পারতেছি। তো আমরা চাইলে লেখার পরে সিলেক্ট করে আবার এটাকে অন্য আরেকটা ফন্টে দিয়ে দিতে পারবো। তো বন্ধুরা এটা হচ্ছে ফন্ট স্টাইলের পাশে হচ্ছে বোল্ড ইটালিক আন্ডারলাইন। বোল্ড ইটালিক আন্ডারলাইন এটা হচ্ছে আপনি লেখাটা যে লেখাতে লিখেন তার থেকে একটু গাঢ় করা। তো আমি আবার টাইম নিউ রোমানে চলে আসলাম। টাইম নিউ রোমানে, সরি বন্ধুরা, টাইম নিউ রোমানে আসার পর আমি একটা লেখা লিখলাম, এখন লেখাটা একদম নর্মাল আসছে। তো বোল্ড হচ্ছে আপনার লেখাটা একটু গাঢ় হয়ে যাওয়া। তো যে অংশটুকু আপনি গাঢ় করতে চান সেই অংশটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে বোল্ড বিতে ক্লিক করলে সেটা বোল্ড হয়ে যাবে। দেখুন এই অংশটুকু গাঢ় হয়ে গেছে। আবার ক্লিক করলেই উঠে যাবে। ইটালিক একটু বাঁকা হয়ে আসবে, আবার ক্লিক করলে উঠে যাবে। ইউতে আন্ডারলাইন, নিচে একটা আন্ডারলাইন আসছে, আবার ক্লিক করলে চলে যাবে। এর পাশে হচ্ছে স্ট্রেক থ্রো। এর মাধ্যমে আমরা সিলেক্ট করা অংশটার মধ্যে একটা ক্রস দেখাতে পারি। এই যে যেমন একটা ক্রস দেখাচ্ছে, এটা আমরা বিভিন্ন মূল্যের ক্ষেত্রে দেখি যে আগের একটা মূল্যকে ক্রস দিয়ে নতুন একটা মূল্য দিয়ে দিছে। এরপরে হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। বন্ধুরা আমরা টাইম এবং বিভিন্ন তারিখের ক্ষেত্রে দেখি যে এনডি বা তার শেষের দুইটা ওয়ার্ড উপরে থাকে। তো এটা সুপারস্ক্রিপ্টের ব্যবহার। এটা আমরা যে অংশটুকুকে উপরে উঠাতে চাই সেই অংশটুকুকে সিলেক্ট করব। সিলেক্ট করে যে সুপারস্ক্রিপ্ট, যেখানে স্কেয়ারটা উপরে সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্টে ক্লিক করলে আমাদের এটা উপরে উঠে যাবে, আবার ক্লিক করলে আগের লেভেলে চলে আসবে। সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচে নামানো। এই যে সাবস্ক্রিপ্টে ক্লিক করলাম, নিচে নেমে গেল, আবার ক্লিক করলেই উপরে আগের লেভেলে চলে আসবে। এ ছিল সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের ব্যবহার। এরপর হচ্ছে বিভিন্ন ফন্টের ফন্ট সাইজ। ফন্ট সাইজটা এই যে এখানে এখন 20 দেওয়া আছে। আপনি যখন যে সাইজে লিখতে চান শুধুমাত্র এখানে সাইজ দিয়ে এন্টার দিয়ে দেবেন, তখন আপনি লিখলে সেই সাইজে লিখতে পারবেন। তো লেখার পরে যদি আপনি লেখার ফন্ট স্টাইলটা ফন্ট সাইজটা আরো বাড়াতে চান, সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে এখান থেকে যে কোনো ফন্ট সাইজ দিয়ে দিলেই ওইটা ওই ফন্ট সাইজ হয়ে যাবে। এরপরে পাশে হচ্ছে গ্রো ফন্ট, মানে ফন্টটাকে বৃদ্ধি করা। এখানে ক্লিক করলে একটু একটু করে বাড়বে, আর এখানে ক্লিক করলে আবার কমে যাবে। এর পরে আছে টেক্সট হাইলাইট। আপনি একটা টেক্সটকে যদি হাইলাইট করে দেখাতে চান, যেমন আমি এখানে আরো কিছু লেখা লিখলাম, লেখার পরে আপনি চাইতেছেন মধ্যখানে দুইটাকে একটু হাইলাইট করে রাখবেন, তাহলে আপনি সিলেক্ট করে এখান থেকে আপনি যে কালার হাইলাইট করতে চান সেই কালার সিলেক্ট করলে সেটা হাইলাইট হয়ে যাবে।
এরপরে হচ্ছে প্রম্পট কালার। প্রম্পট কালারটা আমরা এখান থেকে এখন অটোমেটিক কালার আমাদের কালো দিয়ে আছে, সেজন্য আমরা কালো লিখতে পারতেছি। তো আপনি যদি অন্য কোনো প্রম্পট কালার লিখতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে কালার সিলেক্ট করে দিয়ে অন্য যে কোনো কালারে লিখতে পারবেন। আবার লেখার পরে আপনি চাইলে অন্য যে কোনো কালার চেঞ্জ করে ফেলতে পারবেন, সিলেক্ট করে যে কোনো কালার দিলেই সেটা চেঞ্জ হয়ে যাবে। এরপর হচ্ছে বুলেট অ্যান্ড নাম্বার। বুলেট হচ্ছে আমরা যখন বিভিন্ন ক্রমিক নাম্বার আকারে কোনো লেখা শুরু করি তখন আমরা বিভিন্ন ধরনের সিম্বল ইউজ করি। তো বুলেট বলতে আমাদের বিভিন্ন সিম্বলকে বোঝানো হয়েছে। তো বুলেটে ক্লিক করলে এখানে অনেকগুলো সিম্বল আছে, আপনি ক্রমিক নাম হিসেবে যেটাকে ইউজ করতে চান সেটাতে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে তো আপনি এখানে যেটাকে বুলেট হিসেবে ইউজ করতে চান এখানে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার যেটা প্রয়োজন ওটাকে ক্লিক করে দিবেন। তো এখানে শো করতেছে না, তো আপনি যদি এখানে কোনো লেখা লিখে এন্টার দেন তখন এটা চলে আসবে। এন্টার দেওয়ার পরে নিচে আর একটা লেখা লিখলেই সেটা চলে আসবে। তখন আপনার যদি এটা ভালো না লাগে আপনি আবার পরবর্তীতে যে কোনোটা চেঞ্জ করতে পারবেন, শুধুমাত্র একটা ক্লিক দিলেই পরবর্তী সবগুলো চেঞ্জ হয়ে যাবে। এর পাশে হচ্ছে নাম্বার। আমরা বিভিন্ন নাম্বারও ইউজ করতে পারি। নাম্বারগুলো ধারাবাহিকভাবে নিচের দিকে আসবে, এই যে ধারাবাহিকভাবে নিচের দিকে আসতেছে, এটা হচ্ছে বুলেট অ্যান্ড নাম্বার। এরপর হচ্ছে লেখা লেফট রাইট এবং সেন্টারে নেওয়া। তো আমরা যখনই কোনো লেখা লিখি সেটা অবশ্যই কোনো না এক দিক থেকে লিখতে হয়। তো এখন আমরা এই যে এখানে দেখুন অলওয়েজ কোনটা দেয়া আছে মার্ক করা লেফট, তাহলে আমরা যখন কোনো লেখা লিখবো সেটা লেফট থেকে আসবে। আমার আগের এই যে বুলেটটা নান করা নেই সেই জন্য একটা বুলেট চলে আসছে, তাই আমরা নান করে দিলেই চলে যাবে। তো এই চাইলে একটা রুলার আছে এখানে, রুলারটা দিয়ে আপনি চাইলে লেখাগুলোকে ভিতরে নিয়ে আসতে পারবেন। তাই এটা হচ্ছে লেফট রাইট সেন্টারের জন্য আমি কয়েকটা লাইন লিখলাম। তো বন্ধুরা খেয়াল করবেন যখন আপনি কোনো লেখা লিখে এন্টার দিয়ে দিবেন তখন সেটা একটা প্যারা আলাদা হয়ে যায়। তখন আপনি এখানে 4টা লাইন আছে, 4টা লাইনের আপনি যে লাইনটাতে কার্সর রাখবেন সেটাই লেফট রাইট সেন্টার করতে পারবেন। আমি উপরের লাইনটাতে রেখে সেন্টার দিলাম, এরপরটা হচ্ছে রাইট, লেফট রাইট সেন্টার। তো আপনি যদি অনেকগুলো একসাথে করতে চান তাহলে ওই অংশটুকু সিলেক্ট করে সেন্টার বা রাইটে দিতে পারবেন। এটা হচ্ছে লেফট রাইট এন্ড সেন্টার করা। এরপর হচ্ছে জাস্টিফাই করা। তো জাস্টিফাই করার জন্য হচ্ছে বন্ধুরা এখানে আপনার অনেকগুলো লেখা থাকা লাগে, না হলে জাস্টিফাইটা আপনি ঠিকভাবে বুঝবেন না। তো আমি আমার পেজ থেকে একটা বড় লেখা ওপেন করতেছি। একটা বড় লেখা ওপেন করলাম। তো বন্ধুরা এখানে লক্ষ্য করেন এই পেজের লেখাগুলা এই যে লেফট এর দিক থেকে সুন্দরভাবে মিলিয়ে আছে, কিন্তু রাইটের দিক থেকে এটা সুন্দরভাবে মিলানো নাই। এটা একটা জায়গায় এক একটা জায়গায় এক একটা গ্যাপ, কোন জায়গায় বেশি কোন জায়গায় কম আছে। তো জাস্টিফাই এর কাজ হচ্ছে আপনি শুধুমাত্র যে অংশটুকু জাস্টিফাই করবেন সিলেক্ট করে জাস্টিফাইতে ক্লিক করুন। দেখুন কি হয়েছে, এখন দুইটা পাশ কি সুন্দরভাবে মিলে গেছে। এই পাশটা যেমন এই পাশটাও ঠিক তেমন ভাবে মিলে গেছে। এটা হচ্ছে জাস্টিফাই এর কাজ। এরপরে হচ্ছে লাইন স্পেসিং। লাইন স্পেসিংটা হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যবর্তী যে দূরত্বটা সেটা হচ্ছে লাইন স্পেসিং। যখন আমরা কোনো লেখা লিখি আমাদের এখানে একটা স্পেসিং আছে, তো আমরা লেখার পরে যদি সেন্টেন্স গুলাকে লাইনগুলোকে আরো গ্যাপ করতে চাই তাহলে আমরা পুরো অংশটুকুকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই যে এটা হচ্ছে লাইন স্পেসিং, এখান থেকে আমরা যে কোনো মাপ দিয়ে দিতে পারবো। এখানে অনেকগুলো মাপ আছে, যে সবগুলোর মধ্যে সেম দূরত্বে স্পেসিং বেড়ে যাবে। তো এটা আমরা আরেকভাবে করতে পারি, এই যে প্যারাগ্রাফের এই অপশনটাতে চলে যাবেন। তো এটা বন্ধুরা লক্ষ্য রাখবেন মিনিমাম আমরা সিঙ্গেল যেটা সেটা ইউজ করতে পারবো, যে সিঙ্গেল। তো ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা এখানে মাপটা লিখে দিতে হবে। দেখুন আমি আপনাদেরকে বোঝানোর জন্য 5 দিলাম। দেখুন সবগুলোর মধ্যে 5 আকারে স্পেসিং হয়ে গেছে বন্ধুরা। এরপরে হচ্ছে শেডিং। লেখায় শেডিং দেওয়া, শেডিংটাও আমরা ওয়ার্ড হাইলাইটের মতো এখানে আমরা যেমনটা করছিলাম এখানে গুরুত্বপূর্ণ কোনো অংশকে চিহ্নিত করার জন্য এটা ইউজ করা হয়। তো আপনি যে অংশটুকুকে চিহ্নিত করতে চান ওই অংশটুকুকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে শেডিং এ ক্লিক করে শেডিংটা দিয়ে দিবেন, জাস্ট এই অংশটুকু মার্ক হয়ে যাবে। হুম। এরপরে হচ্ছে আপনি চাইলে যদি আপনি লেখাগুলোকে একটু একটু করে রাইটের দিকে নিয়ে আসতে চান তাহলে আপনি ইনডেন্ট ইউজ করতে পারবেন, ডিক্রিজ ইনডেন্ট। তাহলে এটা একটু রাইটের দিকে একটু একটু করে বৃদ্ধি পাবে, সরি রাইটের দিকে একটু একটু বৃদ্ধি পাবে। আর এটা হচ্ছে ডিক্রিজ, এটা একটু কমে যাবে, এটা দিয়ে বাড়বে এটা দিয়ে কমে যাবে। এরপরে হচ্ছে বিভিন্ন ফ্রন্ট স্টাইল, এই দিকের গুলা আমাদের এতটা কাজে লাগে না। এটা হচ্ছে ফ্রন্ট স্টাইল, জাস্ট এখান থেকে আপনি সিলেক্ট করে যে ফ্রন্টে ইচ্ছা ওই ফ্রন্ট দিয়ে লিখতে পারবেন। এরপরে হচ্ছে ফাইন্ড এর ব্যবহার।
ফাইন্ড অর্থ হচ্ছে খুঁজে বের করা। আপনি যদি একটা প্যারাগ্রাফ থেকে কোনো নির্দিষ্ট সেন্টেন্স কতবার লিখছেন সেটা খুঁজে বের করতে চান, তো এটা বোঝানোর জন্য আমি আপনাদের সুবিধার্থে একটা সেন্টেন্স লিখলাম, এটাকে আমি সিলেক্ট করে কপি করলাম, যেটা আমরা একটু আগে দেখিয়েছি, কপি করে পেস্ট করলাম। এরপর হচ্ছে ফাইন্ড, ফাইন্ডে চলে যাব, আবার ফাইন্ডে ক্লিক করে আপনি এই পেজটা থেকে কোন ওয়ার্ডটা খুঁজে বের করতে চান, আপনি এই পেজের মধ্যে কতবার ইউজ করছেন সেটা যদি খুঁজে বের করতে চান, তাহলে আপনি যেই ওয়ার্ডটাকে খুঁজে বের করতে চান সেটা ফাইন্ড ওয়ার্ডে লিখে নেবেন। তাহলে আমি ধরুন ইউ খুঁজে বের করবো, ইউ লিখলাম, এরপরে আপনার কার্সরটা যেখানে আছে ওইখান থেকে দেখানো শুরু করবে। তো আমি প্রথমে রাখলাম, এরপরে নেক্সট, ফাইন্ড নেক্সটে দিলে দেখুন যেখানে ইউ খুঁজে পাচ্ছে সেখানে মার্ক হয়ে যেতেছে। এটা একভাবে দেখতে পারি, আরেকভাবে আমরা রিডিং হাইলাইট মানে একটা হাইলাইটিং কালার দিয়ে দেখতে পারবো। রিডিং হাইলাইট, হাইলাইট অল, দেখুন একটা কালারিং মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিতেছে। আর কতবার এই লেখাটা এখানে আছে উপরে দেখতে পারবো, এই যে দেখুন ওয়ার্ড হাইলাইট 9 আইটেম, মানে ইউটা এখানে 9 বার ব্যবহার করা হয়েছে। আবার ক্লিয়ার হাইলাইট দিলেই চলে যাবে। এরপর হচ্ছে গো টু এর ব্যবহার। গো টু এর ব্যবহারটা হচ্ছে আমরা যখন কাজ করি, আমরা কাজ করতে গিয়ে অনেকগুলো পেজ নিয়ে কাজ করার মতো প্রয়োজন পড়ে, তো কন্ট্রোল চেপে রেখে আমরা যদি এন্টার দিই, চাপি, তাহলে আমাদের নিচে পেজ বাড়ে। দেখুন কন্ট্রোল এন্টার দিলে অনেকগুলো পেজ চলে আসছে। তো এখন আমি অবস্থান করতেছি 17 নাম্বার পেজে, এটা হচ্ছে পেজ নাম্বার, এটা হচ্ছে আমরা কোন জায়গায় অবস্থান করতেছি সেটা। এখন আমি 17 নাম্বার পেজে অবস্থান করতেছি, কিন্তু আমাকে হঠাৎ করে 5 নাম্বার পেজে যাওয়ার প্রয়োজন হয়েছে। তাহলে আমি চাইলে কার্সরটাকে এভাবে ঘুরিয়ে যেতে পারি, কিন্তু আমরা শর্টকাট যাওয়ার জন্য যেটা করতে পারি, ফাইন্ডের এখানে যে অপশনটা আছে গো টু, ওইটাতে ক্লিক করে জাস্ট এন্টার পেজ নাম্বারে আমরা আমাদের কাঙ্ক্ষিত পেজ নাম্বার দিয়ে গো টু তে দিয়ে দেবো। দেখুন আমাদেরকে পেজ নাম্বারে নিয়ে গেছে, আমি 17 নাম্বার পেজের 5 নাম্বার পেজে অবস্থান করতেছি। এরপর হচ্ছে রিপ্লেস করা। তো রিপ্লেস করার জন্য আমি আগের লেখাটাকে আমি নিয়ে আসবো। তো বন্ধুরা এর মধ্যখানে একটা কথা বলে রাখি, আমরা যখন কোনো লেখা লিখে ডিলিট করে ফেলি ভুলে, বা যদি ভুলে ডিলিট হয়ে যায়, আমাদের উপরে একটা আন্ডু অপশন আছে, আন্ডুতে ক্লিক করলে আমরা আগের লেখাগুলোকে ফিরে পেয়ে যাব। তো আমি যেহেতু অনেকগুলো পেজ নিয়ে আসছিলাম সেজন্য আমার আগের গুলাই চলে আসছে। তো রিপ্লেস হচ্ছে পরিবর্তন করা, একটা ওয়ার্ডের জায়গায় আরেকটা ওয়ার্ড বসিয়ে দেয়া। তো আমি এখানে একটা লেখা লিখছি, অনেকবার আছে সেটা, তো আপনি যদি চান যে এখানে আই লাভ এর জায়গায় অন্য আরেকটা লেখা বসিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনি রিপ্লেস ব্যবহার করবেন, রিপ্লেস ক্লিক। এরপরে খেয়াল করুন, ফাইন্ড ওয়ার্ডে লিখবেন আপনি পেজ থেকে যেটাকে পরিবর্তন করে ফেলতে চান। আমাদের পেজে যে লেখাগুলো আছে সেটার মধ্যে থেকে আপনি যেটাকে পরিবর্তন করতে চান সেটা লিখবেন আপনি ফাইন্ড ওয়ার্ডে। ধরুন আমি ইউ পরিবর্তন করে ফেলবো, এখন আমি ইউর পরিবর্তে দিব মা, তাহলে আমি রিপ্লেস উইথে লিখবো নতুন আমি যেটা লিখতে চাই সেটা। এরপর দেখুন কার্সরটা যেখানে থাকবে সেখান থেকে যদি যেখানে ইউ পাবে সেখানে মা হয়ে যাবে। রিপ্লেসে দিলেও একটা একটা করে হবে বন্ধুরা, আর রিপ্লেস অলে দিলে একসাথে যত জায়গায় ইউ থাকবে তত জায়গায় মা হয়ে যাবে। দেখুন এক ক্লিকে আমি সব জায়গায় পরিবর্তন করে ফেলছি। তো বন্ধুরা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আশা করি হোম মেনুতে আর কোনো সমস্যা থাকার কথা না। আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি, তাও আপনাদের যদি কোথাও বোঝার সমস্যা হয়ে থাকে, বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সামনে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো। সে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।